পর্যন্ত ছিল? ম্যাম একজন সোসিওলিঙ্গুইস্টের মানে দায়িত্ব মানে যে কাজটা তিনি ব্যাখ্যা করবেন অতটুকু বলা হয়েছিল যে তিনি গ্রামাটিক্যাল ওয়ার্ডের সাথে রিলেশনের সাথে সমাজের ভ্যালুটা মানে জড়িত করবেন এবং প্রমাণ করবেন, এতটুকু ম্যাম পর্যন্ত আমরা শুনেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অতটুকু তাহলে ঠিক আছে। এখন তাহলে হ্যাঁ, যে কথাটা আমরা বলেছিলাম যে আমরা প্রথম বাংলা ভাষা থেকে এক্সাম্পল দিই, ঠিক আছে? এক্সাম্পল গুলো দিলে তাহলে তোমাদের বুঝতে এগুলো সহজ হবে, ঠিক আছে? ম্যাম অনেকে মিটিং থেকে ম্যাম মানে অটো লিভ হয়ে গিয়েছে, ওদেরকে ম্যাম একটু অ্যাড করা দরকার। না না, এটা তো অটো, এটা তো অটো তাহলে ম্যাম ঠিক আছে ম্যাম। হ্যাঁ, এগুলো সব অটো। আমি এটা দিয়ে নে তোমার। ওকে ম্যাম। সবাই দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? জি ম্যাম দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? ওকে। এখন আমরা যে কথাটা বলেছিলাম, আমরা আরো বেশি দেওয়া কিন্তু ঠিক আছে, এটা দিলেই তোমরা এই এক্সাম্পল থেকে তোমরা আসলে বুঝতে পারবে। আমরা যে কথাটা হ্যাঁ প্রথম বলেছিলাম যে এমন কিছু ভ্যারাইটি তোমাকে প্রথমেই খুঁজতে হবে। আমরা যে ভাষাটা ব্যবহার করি, এই ব্যবহৃত ভাষার ভ্যারাইটি আছে কি, ঠিক আছে? একই অর্থ বোধক শব্দ, ঠিক আছে? যে শব্দগুলোর উচ্চারণগত পার্থক্য আছে কিনা, এবং সেই শব্দগুলোর ভিন্ন ভিন্ন একই অর্থে ভিন্ন ভিন্ন শব্দ আছে কিনা, ঠিক আছে? তো এখন আমরা এখানে দেখলাম যে হ্যাঁ, এরকম ভিন্ন ভিন্ন শব্দ কিন্তু অনেক আছে, যে একই অর্থবোধক ভিন্ন ভিন্ন শব্দ আছে, সেগুলো ব্যবহার করা হয়। আসলে আমরা সব শব্দ নিতে পারবো না। প্রথমে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা সেই সমস্ত শব্দ নেব যে সমস্ত শব্দগুলোকে আমরা সোশ্যাল লিঙ্গুইস্টিক্যালি ব্যাখ্যা করতে পারবো। সেই সমস্ত ভ্যারাইটি আমরা আসলে স্পিচ, আমাদের স্পিচ ভ্যারাইটির যে বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে, যেমন স্ট্যান্ডার্ড ভ্যারাইটি আছে, সোশিও স্পিচ ভ্যারাইটি আছে, তারপর তোমার রেজিস্টার্ড স্পিচ ভ্যারাইটি আছে, রিজিওনাল স্পিচ ভ্যারাইটি আছে, ঠিক আছে? এরকম স্পিচ ভ্যারাইটির বেশ কিছু ভ্যারাইটি থাকে। হ্যাঁ, তো এখন আমরা এখানে যে জিনিসগুলো দেখবো সেগুলো হলো যে এখন এক্সাম্পলটা দেখো যে তার বাংলা ভাষার এই ভ্যারাইটি গুলো আমরা দেখতে পাই, যেমন তার, তার, সে, যে, ও, তিনি, যিনি, উনি, তুমি, তুই, আপনি, বস, কর, বসুন, করুন, ঠিক আছে? এখন আমরা এই যে ভ্যারাইটি গুলো পেয়েছি বাংলা ভাষার ক্ষেত্রে, ঠিক আছে? এখন এই ভ্যারাইটি গুলো কি আমরা ব্যাখ্যা করবো। আসলে যে কথাটা আমরা শুরুতেই বলেছিলাম যে সোশ্যাল, এগুলো এগুলো কি, এগুলো হচ্ছে লিঙ্গুইস্টিক ভ্যারিয়েবল, তাই না? এগুলো হচ্ছে লিঙ্গুইস্টিক ভ্যারিয়েবল বা লিঙ্গুইস্টিক ভ্যারাইটি, ঠিক আছে? এখন এই লিঙ্গুইস্টিক ভ্যারিয়েবল বা লিঙ্গুইস্টিক ভ্যারাইটিকে আমরা আসলে বোঝার চেষ্টা করব। এই যে ভ্যারাইটি গুলো যে বাংলা ভাষার ক্ষেত্রে আছে, এই ভ্যারাইটি গুলোর সাথে আসলে কোনো সোশ্যাল ভ্যারিয়েবল বা সোশ্যাল স্ট্রাকচারের সম্পর্ক আছে কি না, ঠিক আছে? প্রথমত তার, তা, এটা দেখো এখানে আমরা তার যদি ব্যাখ্যা দিই, আচ্ছা আমরা প্রথমেই কেউ প্রশ্ন করবে, একজন বিদেশি যদি বাংলা ভাষা সে প্রথম শিখে থাকে, তোমাকে প্রথম প্রশ্নই করবে, আচ্ছা তুমি একজনের ক্ষেত্রে তার বলছো আর একজনের ক্ষেত্রে তার বলছো, এটা কেন? সে হয়তো তোমার এই সোশ্যাল নর্মস গুলো বা সোশ্যাল রুলস গুলো সে এখনো জানে না, তার প্রশ্নটা তখন এটা হবে।
তখন তোমাকে ব্যাখ্যা করতে হবে যে আসলে এই তার আমরা বলি যে তার দ্বারা এই কাজটি হবে না, আর তার দ্বারা এই কাজটি হবে না, অর্থাৎ এখানে যে নেজেলিটিটা, ঠিক আছে, তার উপরে যে মানে এই যে নেজাল সাউন্ড এখানে আছে, এই নেজেলিটি হচ্ছে বানানসিকতা ব্যাখ্যা হলো বাংলা ভাষার ক্ষেত্রে যিনি সম্মানিত ব্যক্তি, যার যিনি উচ্চশিক্ষিত এবং সোশ্যাল স্ট্যাটাসের দিক থেকে যিনি আপার ক্লাসের, অর্থাৎ তার একটা সোশ্যাল একটা স্ট্যাটাস আছে, যে স্ট্যাটাসের দিক থেকে তিনি প্রথমত বয়সে বড়, তারপরে হচ্ছে তিনি অবশ্য উচ্চশিক্ষিত, তারপরে ক্লাসের দিক থেকে তিনি আপার ক্লাসের। এই যে এতগুলি জিনিস তিনি বিলং করছেন, আর সমাজে যে বিভিন্ন সোশ্যাল ক্লাসগুলো আছে সেই ক্লাসের দিক থেকে এই সমস্ত যে ক্রাইটেরিয়া গুলো বললাম, ওই সমস্ত ক্রাইটেরিয়ার ভিত্তিতেই তাকে আসলে তার থেকে তার এটি আলাদা করে উচ্চারণ করা হচ্ছে। তার মানে হলো যে এটির একটি সোশ্যাল ভ্যারিয়েবল কিন্তু এখানে রিলেট করা যাচ্ছে। সেই সোশ্যাল ভ্যারিয়েবলটা কি আমরা যখন বলছিলাম, বা সোশ্যাল ফ্যাক্টর, সেটি হচ্ছে এখানে আমরা এডুকেশনাল লেভেল এবং সোশ্যাল ক্লাসের দিক থেকে আপার ক্লাস এবং এজ, তিনটা সোশ্যাল ফ্যাক্টর আমরা যে সংজ্ঞাটা পেয়েছি, সেই সংজ্ঞার মধ্য থেকে তিনটা সোশ্যাল ফ্যাক্টর কিন্তু আমরা পেয়ে গেছি। প্রথমেই পেয়েছি সোশ্যাল ক্লাসের মধ্যে আপার ক্লাস, তারপরে আমরা বয়সের দিক থেকে পেয়ে গেছি তিনি বয়সে বড়, তারপরে আমরা পেয়ে গেছি এডুকেশনাল লেভেলের দিক থেকে তিনি অবশ্যই উচ্চশিক্ষিত। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারছি, রিলেট করতে পারছি এই লিঙ্গুইস্টিক ভ্যারাইটির সঙ্গে সোশ্যাল ভ্যারিয়েবলকে আমরা রিলেট করতে পারছি এবং আমরা ব্যাখ্যাও করতে পারছি। তার মানে এটিকে আমরা এই আনুনাসিকতাকে আমরা কি বলবো, এই আনুনাসিকতা, তার এই আনুনাসিকতাটা হচ্ছে একটা মার্কার। এটিকে শুধুমাত্র কি আমি লিঙ্গুইস্টিক মার্কার বলবো? অবভিয়াসলি না, যেহেতু আমি সোশ্যাল ভ্যারিয়েবলের সঙ্গে এটার সাথে আমি কানেক্ট করতে পেরেছি এবং এটাকে আমি ব্যাখ্যাও করতে পেরেছি, সুতরাং এটাকে আমি অবশ্যই বলবো সোশিও ফনোলজিক্যাল মার্কার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলছি সোশিও ফনোলজিক্যাল মার্কার। অনুরূপ ভাবে তোমরা এটা দেখো, এখানে সে, যে, ও, অর্থাৎ বাংলা ভাষার গ্রামাটিক্যাল ক্যাটাগরিজের দিক থেকে দেখতে গেলে এটাকে আমরা বলবো প্রোনাউন, বাংলা ভাষার সর্বনাম। ঠিক আছে, এখন এই সর্বনাম ইংরেজির ক্ষেত্রে দেখো, ইংরেজির ক্ষেত্রে কিন্তু এরকম ব্যাপার নেই। ইংরেজির ক্ষেত্রে কিন্তু সে মানে হি অর শি, আর যেখানে একটা পার্থক্য আছে, বাংলা ভাষার ক্ষেত্রে আবার এটি নেই। যাই হোক, সেখানে আমরা যাচ্ছি না। তাহলে সে, যে, ও, এটি আমরা এই তিনটি প্রোনাউন আছে। এই তিনটি প্রোনাউন কিন্তু আবার এই তিনটি প্রোনাউনের আবার ভ্যারাইটি আছে। সেই ভ্যারাইটিটা কি, সে, তার মানে সে আমরা কাউকে বলি সে, আবার মানে অন্য ব্যক্তিকে আমরা সে না বলি তিনি, যে, যিনি, উনি। তাহলে এই যে সে, যে, ও, এটির ভিন্ন ভিন্ন প্রোনাউন আছে, তিনি, যিনি, উনি। এটিকে আমরা আসলে ব্যাখ্যা মানে সোশ্যাল ভ্যারিয়েবলের সঙ্গে রিলেট করতে পারি কিনা? অবশ্যই পারি। আমরা পারি এই কারণেই যে যিনি বয়সে বড়, যিনি শিক্ষিত এবং বিশেষ করে এখানে আপার ক্লাসে এবং মানে অনেক উচ্চশিক্ষিত ব্যক্তিকেই কিন্তু আমরা কখনোই বলবো না যে সে, তাই না, বা ও বলেছে বা সে বলেছে। ঠিক আছে, অবশ্যই কিন্তু আমরা বলবো যে তিনি বলেছেন। আচ্ছা, ওটা আমরা পরে যাচ্ছি, অবশ্যই আমরা বলবো তিনি। আর কে বলেছে, যিনি বলেছেন, আমরা এরকম বলি যে বলেছে না বলে আমরা বলি যে যিনি বলেছেন। অনুরূপভাবে ও বলেছে, আমরা বলি উনি বলেছেন। তার মানে এখানে কিন্তু সোশ্যাল ফ্যাক্টরকে আমরা রিলেট করতে পারছি, একই সঙ্গে পারছি আমরা সোশ্যাল ক্লাসকে, একই সঙ্গে পারছি আমরা এজ কে, এখানে কিন্তু একই সঙ্গে আমরা এডুকেশনাল লেভেলকে রিলেট করতে পারছি। যে এই কারণেই কিন্তু এই সর্বনামের এই সর্বনামগুলো আসলে ভিন্ন ভিন্ন কনটেক্সটে ভিন্ন ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, তার মানে হচ্ছে এটির পেছনেও কিন্তু সোশ্যাল ফ্যাক্টর অবশ্যই রিলেটেড এবং সেটিকে আমরা ব্যাখ্যা করতে পারছি। ঠিক আছে, আপনি, তুমি, তুই, এটি তো একেবারে খুব বড়, খুবই ইম্পর্টেন্ট বাংলা ভাষার ক্ষেত্রে এই প্রোনাউন। আপনি, তুমি, তুই, এটা আমরা পরে হয়তো আরো অনেক কিছুই অনেকগুলো কন্টেন্টে এই বিষয়টা আসবে। তারপরে এটা তোমরা জানো যে
আপনি তুমি তুই এর ব্যবহারটা একেবারেই আলাদা আলাদা এটির ব্যবহার, এবং এটির ব্যবহার কিন্তু ক্রমশ ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। আর একসময় তুমিটাই ছিল আসলে, তুমি একসময় বলা হতো, তার পরবর্তীতে একেবারে আধুনিক কালের সংযোজন হচ্ছে তোমার। আপনি মানে মধ্যযুগের পরে আসলে যখন আধুনিক যুগটা আসে তখনই আপনিটা পাওয়া গেছে। আচ্ছা যাই হোক, এখন এই যে আপনিটা কেন করা হয়েছে, যে যখন আসলে সমাজের মানুষ যখন শিক্ষিত হচ্ছিল, শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে এক ধরনের আহ কাজ করে, তোমার পাওয়ার কাজ করে। ঠিক আছে, যে হ্যাঁ আমি শিক্ষিত হচ্ছি, আমি আপার ক্লাসে, আমার সোশ্যাল স্ট্যাটাস, সোশিও ইকোনমিক স্ট্যাটাসের দিক থেকে আমি একটা হায়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাস মেনটেন করছি। তাহলে কেন আমাকেও অ্যাড্রেস করবে তুমি বলে, আর আমার বাসায় যে আমাকে সর্বক্ষণ হেল্প করছে, অথবা রাস্তা পরিষ্কার করছে একজন ক্লিনার, এই 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 ধরনের, বা অফিসের একজন খুব সাবঅর্ডিনেট যিনি আছেন, যে আছে, তার ক্ষেত্রেও তুমি তাকেও তুমি বলা হচ্ছে, আমাকেও তুমি বলে অ্যাড্রেস করা হচ্ছে। সুতরাং এটি আসলে হয় না। সুতরাং ভাষা কিন্তু আসলে মানে সোশ্যাল স্ট্যাটাস নির্ণয়ের একটি অন্যতম সহায়ক। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তখন যেটি হয়েছে ওই সময়ে আহ মানে মানুষ ভাবতে শুরু করেছে যে না, আসলে এটির একটি আলাদা এমন একটি শব্দ হওয়া উচিত, যে শব্দটি দিয়ে আমি যে বিলং করি এমন একটি ফ্যামিলি, এমন একটি শিক্ষা, এমন একটি স্ট্যাটাস, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে তুমি বা তুই না বলে অবশ্যই এমন একটা শব্দ দিয়ে আমাকে অ্যাড্রেস করা উচিত যেটি তাদের থেকে আলাদা হবে। তার মানে হলো যে এখানে আমি শুধুমাত্র সংক্ষেপে তোমাকে এটা বলছি, তার মানে আপনি হচ্ছে সমাজের একটা এলিটিজমের প্রতিনিধি, তাই না? তখন আসলে এইভাবে ছিল, আপনি কি একটা এলিটিজমের মানে প্রতিনিধি হিসাবে আপনি বললে বোঝা যেত যে সেই সমাজের একজন উচ্চ বিত্ত শিক্ষিত আহ, মানুষ, এই কারণেই তাকে আপনি বলা হচ্ছে। তার মানে এটির পেছনে কিন্তু আমরা সোশ্যাল স্ট্রাকচার বা ভ্যারিয়েবলকে রিলেট করতে পারছি বাংলা ভাষার ক্ষেত্রে। ঠিক আছে, আরো অনেক কথা আছে। হ্যাঁ, আপনি তুমি তুই এর ব্যবহার অনেক আছে। আপনি এক সময় বাবা মাকে আপনি করে বলা হতো, পরবর্তীতে দেখা গেছে যে আপনিটা এখন বাবা মাকে আপনি কেউ বলেই না, খুবই কম বলে থাকলে, সেটার সংখ্যা খুবই কম, এখন সবাই তুমি বলে। তারপরে কি হলো যে একটা সময় শুধুমাত্র পাওয়ার এটার সঙ্গে রিলেট ছিল, পাওয়ার থেকে আস্তে আস্তে এটা অনেকটা তোমার সলিডারিটি, দ্যাট মিন সংহতির দিকে যেতে থাকলো। তো দুটোর মধ্যে সংঘর্ষ হলো, এবং কখনো কখনো এটি শুধুমাত্র সমাজে এলিটিজমের প্রতিনিধি হিসেবে থাকলো, আবার কেউ কেউ যখন যারা অনেক বেশি প্রগতিশীল, যারা শিক্ষিত, তারা ভাবে যে না, এরকম একটা পার্থক্য থাকাটা খুব যৌক্তিক না। সুতরাং আমরা মানে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তিকে আপনি বলবো, আপনি বলে অ্যাড্রেস করব, অন্যদেরকে আপনি বলে আমরা অ্যাড্রেস করতে পারবো না। হ্যাঁ, এরকম ব্যাপারটা আসে না। ব্রাউন এবং গিলম্যানের একটা খুবই চমৎকার আর্টিকেল আছে, সেটা আমরা পরে পড়াবো, এই জন্য আজকে আর এটি আমরা আর বেশি ব্যাখ্যা না করি। সেই সময় আমরা বোঝাবো, বা অন্যান্য ভাষাও কিন্তু এই সর্বনামের ব্যবহারের ক্ষেত্র বিভাজনটা কিন্তু এরকম সোশ্যাল স্ট্রাকচারের সঙ্গে রিলেটেড অন্যান্য ভাষা আছে। এবার আমরা চলে যাই লাস্ট, মানে যে ভার্ব আছে বাংলা ভাষার ক্ষেত্রে। ঠিক আছে, তো বস করো। আচ্ছা, বস, এখানে আমরা এটা দিতে পারি, বস করো, বসুন করুন। ঠিক আছে, অথবা বসেন করেন, দুভাবে আছে, আমরা দুভাবেই বলি। এখন এই যে ভার্ব, ঠিক আছে, এখন একজন লিঙ্গুইস্ট যিনি, তাকে তিনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? তিনি এটাকে ব্যাখ্যা করবেন যে এটাকে তিনি ব্যাখ্যা করবেন যে ও আচ্ছা, এটা বসো, এটা করো, এর সঙ্গে একটা বসু একটা উম প্রত্যয় যুক্ত হয়েছে, বাংলা ভাষার একটা উম প্রত্যয় যুক্ত হয়েছে। এটি একজন লিঙ্গুইস্ট তিনি আসলে এটাকে এইভাবে ব্যাখ্যা করবেন, এবং ভার্বটা মানে এখানে ভার্ব রুট যেটা আছে সেই রুটের সঙ্গে একটা সাফিক্স যুক্ত হয়েছে, যেটা বাংলা ভাষার রুট, এবং এটাকে আমরা ইনফ্লেশনাল ক্যাটাগরি বলতে পারি। মর্ফোলজিক্যালি দেখতে গেলে ইনফ্লেশনাল ক্যাটাগরি ওন প্রত্যয়টা, এটি তিনি ব্যাখ্যা করবেন যে এটি হয়েছে। কিন্তু যিনি একটা মানে সোশ্যাল লিঙ্গুইস্ট, তার কাজ হবে যে না, এই যে ওনটা মানে যুক্ত হয়েছে ভার্ব রুটের মানে সঙ্গে, নিশ্চয়ই এটার পেছনে আমরা একটা কারণ খুঁজবো যে এখানে আসলে সোশ্যাল ফ্যাক্টর বা সোশ্যাল ভ্যারিয়েবল বা সোশ্যাল ফ্যাক্টরের কোনো সম্পর্ক আছে কিনা। অবশ্যই সম্পর্ক আছে, কারণ দেখো এই যে এগুলোর সাথে সম্পর্ক আছে। এখন সে, যে, ও, সে বসে, যে বসে, ও বসে। ঠিক আছে, এখানে আমরা বসো তুমিটা বলেছি, বা যে তুমি বসো, তুমি করো। ঠিক আছে, এই তুমির সঙ্গে কিন্তু এটা রিলেটেড, এই ভার্বের, আর এই বসুন পূরণের সঙ্গে কিন্তু এইটা রিলেটেড।
ঠিক আছে, তিনি মানে তিনি বসেন হবে এটা তখন, যিনি বসেন উনি মানে করেন, অর্থাৎ এন বা ওন এই দুটো প্রত্যয় আছে। ঠিক আছে, হ্যাঁ এই দুটো প্রত্যয় আছে। এই দুটো প্রত্যয় বা সাফিক্স ভার্বের সঙ্গে বাংলা ভাষা ভার্বের সাথে যখন যুক্ত হয়, এটি কিন্তু আসলে আমরা অবশ্যই বলতে পারি সোশিও মর্ফোলজিক্যাল মার্কার। কারণ আমরা একটু ব্যাখ্যা করতে পারছি যে আগের সেই ব্যাখ্যা যে এটির সঙ্গে এডুকেশনাল লেভেল, এটির সঙ্গে এজ, এটির সঙ্গে আপার ক্লাস এগুলি যুক্ত, পাশাপাশি বাংলা ভাষার এটির যদি গ্রামাটিক্যালি আমরা দেখি তখন আমরা বলবো যে আমরা কিন্তু সে বসেন এভাবে বলি না কখনো, তিনি তিনি বলে এটা বলি না, বা তুমি বল তুমি বলেন এটাও বলি না কখনো। আমরা এই যে ভ্যারাইটি গুলো, সর্বনামের যে ভ্যারাইটি, এই ভ্যারাইটি গুলোর সঙ্গে কিন্তু আমরা রিলেট করি আসলে এই ভার্বের ব্যবহারটা, অর্থাৎ এই ভার্বের একটু চেঞ্জ আসে, ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটিটা হচ্ছে উন এবং এন এই প্রত্যয়, অর্থাৎ উন এবং এন এই প্রত্যয়টা হচ্ছে বাংলা ভাষার সোশিও মর্ফোলজিক্যাল মার্কার। ঠিক আছে, তাই যেহেতু সোশিও মর্ফোলজিক্যাল মার্কার আমরা কেন বলছি, আমরা এখানে সোশ্যাল স্ট্রাকচারের সঙ্গে রিলেট করে ব্যাখ্যা করতে পারছি এবং প্রমাণ করতে পারছি যে ইয়েস বাংলা ভাষার যে সোশ্যাল ফ্যাক্টরস গুলো আছে সেই ফ্যাক্টরস গুলোর কারণে আসলে এই গ্রামারের উপর একটা প্রভাব পড়েছে, প্রভাবের ফলে এই ভ্যারাইটিটা আসছে। ঠিক আছে, তাহলে আমরা এখন যে বিষয়টা শুরুতে আমরা বলেছিলাম, আমরা তাহলে এইটির মধ্য থেকে দেখতে পাচ্ছি যে বাংলা ভাষার ক্ষেত্রে এই ধরনের স্পিচ ভ্যারাইটি আছে, যে স্পিচ ভ্যারাইটি গুলো মানে সঙ্গে আমরা সোশ্যাল ভ্যারিয়েবলের সঙ্গে রিলেট করে এটাকে ব্যাখ্যা করতে পারছি। তাহলে এটাকে আমরা প্রথমটা আমরা বলবো যে এটা হচ্ছে সোশিও ফনোলজিক্যাল মার্কার, আর এইগুলোকে এইটা এবং এইগুলোকে আমরা বলবো লেক্সিক্যাল, সোশিয়াল লেক্সিক্যাল মার্কার। আর এখানে দেখো এখানে শুধু শব্দ এবং মানে সর্বনাম এবং এগুলি ইন্ডিভিজুয়ালি ব্যবহৃত হয়েছে, এই জন্য এটাকে আমরা বলবো সোশ্যাল লেক্সিক্যাল মার্কার। আর ফাইনালি যেটা আছে এটাকে আমরা বলবো একেবারে পিওর গ্রামাটিক্যাল বা মর্ফোলজিক্যাল, সোশিও মর্ফোলজিক্যাল মার্কার। এই দুটো হচ্ছে সোশিও মর্ফোলজিক্যাল মার্কার। ঠিক আছে, এইভাবে যদি তুমি বাংলা ভাষা আরো অনেক এক্সাম্পল তুমি যদি ব্যাখ্যা মানে দেখাতে পারো এবং দেখিয়ে যদি তুমি ব্যাখ্যা করতে পারো, তাহলেই কিন্তু সেদিকেই তখন আমরা বলবো যে এটি হচ্ছে আসলে একদম পিওর সোশিও লিঙ্গুইস্টিক্স। ঠিক আছে, তো আমরা এটি বাংলা ভাষার এক্সাম্পল দিলে এবার তোমরা বুঝতে পেরেছো, এইটুকু এইটুকু ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম হয়েছে। এখন আমরা ইংরেজি ভাষা থেকে একটা এক্সাম্পল দিই। এটি এখন ইংরেজি ভাষায় যে এক্সাম্পলটি দিব আমরা, সেটি কিন্তু অগ্রিডির যে বইটা আছে সেই বই থেকে মূলত আমি এক্সাম্পলটা দিব। অনেক ওখানে বেশ কয়টা যেন 7টা 6টা 12-13টা এক্সাম্পল আছে, আমি অত দিব না, 3টা এক্সাম্পল আমি দিই। ওখানে তিনি দেখেছেন যে ফনোলজিক্যাল ভ্যারিয়েবলস ইন নিউ ফাউন্ডেড ইংলিশ, এটা না লিখলাম, তোমরা বই দেখলেই বুঝতে পারবে, এটা 14 চ্যাপ্টারে আছে। ল্যাঙ্গুয়েজ ইন সোশ্যাল কনটেক্সট নামে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারের মধ্যে এক্সাম্পলটা তুমি পাবে। ঠিক আছে, তো ওখানে যেটা দেখানো হয়েছে ভ্যারিয়েবল ওয়ার্ড ফনেটিক রিয়ালাইজেশন। দেখতে পাচ্ছ তোমরা?
সবাই দেখতে পাচ্ছ তাই না? জি ম্যাম, পাচ্ছি। এখন দেখো, আমরা আগে বাংলা ভাষাটা দেখিয়েছি, এখন আমরা ইংরেজি ভাষা থেকে দেখাচ্ছি। এটা অলরেডি বই আছে এক্সাম্পল। যদি এই এক্সাম্পলটা আসলে এই যে ফিশিং ইং এই যে সাফিক্সটা আছে, এটা মরফো ফনোলজিক্যাল একটা লেভেল থেকে এটাকে বিশ্লেষণ করা হয়েছে ফনেটিক। এখন এইটা হলো যে ইংরেজি ভাষার তুমি যে কোনো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স এর যে কোনো বই পড়ো এবং সেখানে যে তাদের স্পিচ ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটির মধ্যে কিন্তু এটা হচ্ছে যে খুবই কমন একটা এক্সাম্পল, খুবই খুবই কমন এক্সাম্পল। তিনটাই কমন এক্সাম্পল, তার মধ্যে এটা সবচেয়ে বেশি কমন এক্সাম্পল। তাহলে এখানে আমরা প্রত্যেকটারই কি পেয়েছি, এটার একটা ভ্যারাইটি পেয়েছি, এটার ভ্যারাইটি পেয়েছি, এটার ভ্যারাইটি পেয়েছি। দ্যাট মিন্স এই ফিশিং এর তারা দুই রকম উচ্চারণ করে, একটা হলো ফিশিং আর একটা হলো ফিশিং। ফিশিং যেটা সেটা স্ট্যান্ডার্ড, আর ফিশিং যেটা সেটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড। আর এখানে এ দ্যাট মিন্স এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টারডেন্টাল ফ্রিকেটিভ, যেটার উচ্চারণ হচ্ছে আমরা দেন বলি ইংরেজিতে দেন, এটার তার ইন্টারডেন্টাল ফ্রিকেটিভটা উচ্চারণ করে, এবং কেউ মানে কেউ কেউ নন স্ট্যান্ডার্ড অ্যালভিওলার স্টপ হিসেবে এটাকে উচ্চারণ করে, যেটা আমরা বাংলা ভাষার মধ্যে যেমন দেন বলি, তারা আসলে দেন বলে না, দেন এভাবে বলে। অনুরূপভাবে থ্রি স্ট্যান্ডার্ড ইন্টারডেন্টাল ফ্রিকেটিভ, থ্রি যেটা উচ্চারণ ইন্টারডেন্টাল ফ্রিকেটিভ স্ট্যান্ডার্ড, আর কেউ কেউ এটা উচ্চারণ করে নন স্ট্যান্ডার্ড অ্যালভিওলার স্টপ থ্রি, আমরা যেভাবে উচ্চারণ করি সেভাবে থ্রি। তো এখন দেখা যাচ্ছে যে এই যে তিনটি ভ্যারিয়েবল এখানে আমরা পেলাম, ইংরেজি ভাষার ক্ষেত্রে কিন্তু তারা তখন এই যে ভ্যারাইটিগুলো তারা পেয়েছে, এই ভ্যারাইটি বা ভ্যারিয়েবলগুলোর পিছনে তারা আসলে কারণ খোঁজার চেষ্টা করেছেন যে এগুলি কি আসলে শুধুই ভ্যারাইটি, এর পিছনে কি অন্য কোনো কারণ নাই? হ্যাঁ, শুধু ভ্যারাইটি যদি থাকে তখন একসময় ভাষাবিজ্ঞানীরা বলতেন উইলিয়াম ল্যাবোভের আগে যে এই যে ভ্যারাইটি গুলো আমরা দেখলাম, এই ভ্যারাইটি গুলো আসলে পেছনে কোনো কারণ নেই, সেই কারণে এটাকে তারা বলতো এটা ফ্রি ভেরিয়েশন, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে উইলিয়াম ল্যাবো আরো অনেকেই বলেছেন যে নো, এটা অবশ্যই ফ্রি ভেরিয়েশন না, এর পিছনে কিন্তু আসলে একটা সোশ্যাল মোটিভেশন কাজ করে, এর পিছনে সোশ্যাল যে ফ্যাক্টরস বা সোশ্যাল ভ্যারিয়েবল আছে সেগুলো কিন্তু এর পিছনে কাজ করে, একটা প্রভাব আছে, এই প্রভাবের কারণেই কিন্তু এই ভ্যারাইটি গুলো সৃষ্টি হয়েছে। তারা কিন্তু এগুলো ব্যাখ্যা করেছেন। তো এর যে ব্যাখ্যাটা আছে তোমার এখানে কি বলা হয়, অগ্রিটির বইয়ে যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটা আমি একটু বলি তোমাদেরকে। আচ্ছা, এখানে আমরা যে এক্সাম্পলগুলো দেখালাম সেই এক্সাম্পলগুলোর ক্ষেত্রে তারা যে ব্যাখ্যাগুলো করেছেন সেই ব্যাখ্যাগুলো আসলে অ্যাকচুয়ালি হচ্ছে যে তারা বলছে যে কথাটা বলেছিলাম যে perhaps the most widespread variable in English, we use parentheses to set of sociolinguistic variables, thus distinguish them formally from phonemes and forms. Since ing is a variable, it is not always realized the same way in speech. Its two realizations are ing and in. The same word might be pronounced with one or the other realization by the same speaker or by different speakers. Swimming might be realized as swimming or swimming. এখন তারা এই যে এখানে যে ব্যাখ্যাগুলো করছে সেই ব্যাখ্যাগুলোর মধ্যে তারা মূলত দেখিয়েছেন যে এটি দেখা যাচ্ছে এই ধরনের উচ্চারণ যেমন একই ব্যক্তি ভিন্ন ভিন্ন সোশ্যাল কনটেক্সটে আলাদা আলাদা ভাবে উচ্চারণ করে, আবার ভিন্ন ভিন্ন ব্যক্তিও দেখা যাচ্ছে যে ভিন্ন ভিন্ন উচ্চারণ করে থাকে। অর্থাৎ একই ব্যক্তি সোশ্যাল কনটেক্সট অনুসারে কখনো সুইমিং বা কখনো ফিশিং বলছে, আবার ফিশিং বলছে, ঠিক আছে। আবার কিছু ব্যক্তি আছে তারা আসলে সব সোশ্যাল কনটেক্সটেই ইং বলে, কখনোই ইন অর্থাৎ নন স্ট্যান্ডার্ড সাফিক্সটা তারা আসলে কখনোই ব্যবহার করে না, ঠিক আছে। তারপরে যে ব্যাখ্যাটা তারা করেছে, this realization don't occur randomly in speech. There were well established correlations between the two realization of ing and such extra linguistic factors
as the socio-economic status and gender of the speaker, the relative formality or informality of the speech situation, its physical location, and the nature of the particular lexical item. The variable tends to be realized as in by speakers of higher in by speakers of higher socio-economic status by females and in formal situation. Okay, আমরা এইটুকু ব্যাখ্যা করি যে কারা আসলে স্ট্যান্ডার্ড ফর্ম ইং এর ফিশিং এর যে ফনেটিক রিয়েলাইজেশন আছে অর্থাৎ ফিশিং এবং ফিশিং, সেখানে তারা ব্যাখ্যা করেছে যে এর পিছনে আসলে ব্যাখ্যাটা হলো প্রথমত বিভিন্ন কনটেক্সটে ফিজিক্যাল লোকেশনে বিভিন্ন কনটেক্সটে ভিন্ন ভিন্ন ভাবে করে থাকে, এটা একটা কারণ তারা বের করেছে। আরেকটা কারণ তারা বের করেছে যে হায়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাসের দিক থেকে এই উচ্চারণটা আলাদা হয়, এবং আরেকটা কারণ তারা বের করেছে সেটা হলো জেন্ডার। ঠিক আছে, যে জেন্ডার বাই ফিমেলস, অর্থাৎ ফিমেল যারা তারা এই স্ট্যান্ডার্ড সাফিক্সটা সবসময় শব্দের সঙ্গে উচ্চারণ করা, এবং অবশ্যই সেটি আমরা যেটি বলছিলাম যে কনটেক্সট, সোশ্যাল কনটেক্সট একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই সোশ্যাল কনটেক্সটে কিন্তু তোমার দেখা যাচ্ছে বিভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন ভাবে উচ্চারণ করে থাকে। ঠিক আছে, এইভাবে তারা এই কারণগুলো ব্যাখ্যা করেছে। পাশাপাশি তারা আরেকটা জিনিস বলেছে যে বিভিন্ন, এটা আসলে কানাডার একটা ভাষা, এটা হলো তোমার নিউ ফাউন্ডল্যান্ড ইংলিশ, এটা ইংলিশটার নাম, এবং এটা কানাডায় ব্যবহার করা থাকে। এবং সেখানে তারা বলছে যে among children in school more ins were heard in the classroom and more ins were heard on the playground। অর্থাৎ বাচ্চারা, ওই স্কুলের বাচ্চারা দেখা যাচ্ছে যে যখন সে প্লেগ্রাউন্ডে থাকে তখন সে নন স্ট্যান্ডার্ড উচ্চারণটা করে থাকে, এবং যখন সে ক্লাসরুমে থাকে তখন সে স্ট্যান্ডার্ড, দ্যাট মিন্স ফিশিং, এই উচ্চারণটা সে করে থাকে। এগুলো ছাড়াও কিন্তু তারা আরেকটা কারণ খুঁজে বের করেছে, সেটি হলো যারা বয়সে অপেক্ষাকৃত মানে বেশ ধরো একটু প্রবীণ, হ্যাঁ, যারা ওল্ডার মানে একটু প্রবীণ প্লাস পাশাপাশি মেল, বয়সে অপেক্ষাকৃত বড়, একটু প্রবীণ বা ওল্ডার, এবং অবশ্যই তারা মেল, তারা কিন্তু এই নন স্ট্যান্ডার্ড ফর্মটা বা এটাকে নন স্ট্যান্ডার্ড ফর্ম এখানে আসলে যদিও লিখেছে, আমরা আসলে নন স্ট্যান্ডার্ড ফর্মটা না বলে, যেহেতু এটাকে আমরা গ্রামাটিক্যাল ফিচার্স, হ্যাঁ, সেটাকে আমরা আসলে বলতে পারি একটা সোশিও লিঙ্গুইস্টিক ফিচার। ঠিক আছে, সেভাবে যদি আমরা বলে থাকি তাহলে আমরা, হ্যাঁ, যেহেতু আমরা নন স্ট্যান্ডার্ড এটা ফনেটিক রিয়েলাইজেশনের দিক থেকে এটাকে ব্যাখ্যা করেছি, সেভাবে আমরা বলতেই পারি এটা। তো সেক্ষেত্রে দেখা গেছে যে যারা স্ট্যান্ডার্ড ফর্মটা ব্যবহার করছে, আমরা তো আগে ব্যাখ্যা করেছি যে এই কনটেক্সটে, এবং আরেকটা জিনিসও তারা দেখিয়েছেন যে সেটি হলো যারা বয়সে অপেক্ষাকৃত বড় এবং যারা পুরুষ, তারা নন স্ট্যান্ডার্ড ফর্মটা ব্যবহার করে থাকে, এবং এটির সঙ্গে তারা আসলে কোনো কোরিলেশনস পাননি সোশিও ইকোনমিক স্ট্যাটাস এবং রিলিজিয়ন। ঠিক আছে, সেটি অবশ্য অন্য একটা এটা সরি, এটা নিচের আরেকটা এক্সাম্পল, আর অন্য কিছু এক্সাম্পল আছে। অর্থাৎ এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে তারা এগুলোর সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছেন, এবং তারা সেগুলোর প্রমাণও করেছেন। তাহলে আমরা এই যে ফনেটিক ভ্যারিয়েবল গুলো পেলাম, ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, এখানে আরো ওয়ার্ড আছে, এবং ফনেটিক রিয়েলাইজেশন, অর্থাৎ আমরা, হ্যাঁ, আরেকটা কথা কিন্তু বলেছে যে তুমি যে কোনো মানে সবসময় যে আমরা এই ধরনের ফনেটিক রিয়েলাইজেশন গুলো আমরা অবজার্ভ করি তা কিন্তু না, এটা কখনো বিশেষ বিশেষ ক্ষেত্রে হয়। তোমরা কিন্তু আবার এরকম মনে করো না যে বাংলা বা ইংরেজি ভাষা বা যে কোনো ভাষার ক্ষেত্রে এই ধরনের ফনেটিক রিয়েলাইজেশনের উদাহরণ অনেক বেশি না কিন্তু। ঠিক আছে, হ্যাঁ, বেশি আছে, অনেক বেশি আছে, কিন্তু সবগুলোকে কিন্তু সোশ্যাল স্ট্রাকচারের সঙ্গে রিলেট করা সম্ভব হয় না। যেগুলোকে সোশ্যাল স্ট্রাকচারের সঙ্গে বা সোশ্যাল ভ্যারিয়েবলের সঙ্গে রিলেট তুমি করতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে, শুধুমাত্র সেই এক্সাম্পলগুলি কিন্তু তোমাকে দেখাতে হবে। তুমি যদি সোশিও ভ্যারিয়েবলের সঙ্গে রিলেট করতে না পারো, তখন কিন্তু তুমি এটিকে সোশিও লিঙ্গুইস্টিক বা সোশিও মার্কার কিন্তু তুমি এগুলোকে বলতে পারবে না, কারণ তুমি এটার সঙ্গে রিলেট করতে পারছো না বা ব্যাখ্যা করতে পারছো না। তো ইংরেজি ভাষার ক্ষেত্রে দেখা গেছে যে তারাও এগুলোকে ব্যাখ্যা করেছেন। বাংলা ভাষার যে এক্সাম্পল গুলো দিলাম তোমাদেরকে, সেগুলোর আসলে অ্যাকচুয়ালি
কাজ হয়নি, আমি কোনো বইয়ে সেগুলো আপনি তো মিতের উদাহরণটা রাজীব হুমায়ুন স্যারের সমাজ ভাষা বিজ্ঞান বইয়ে আছে, মানে ভার্বের এক্সাম্পলটাও আছে, কিন্তু অন্যান্য যেগুলো দিয়েছি সেগুলো আছে, কিন্তু সেগুলো ওনার বইয়ে আছে, উনি দিয়েছেন, উনি পিএইচডি করেছিলেন সোশ্যাল লিঙ্গুইস্টিক্স এর উপর। কিন্তু আমি যে বিষয়টা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে সোশ্যাল লিঙ্গুইস্টিক্স যখন তুমি পড়বে তখন পড়তে গিয়ে তোমার কাছে মানে বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে দেওয়া আছে এক্স্যাক্টলি সোশ্যাল লিঙ্গুইস্টিক কি, পিওর সোশ্যাল লিঙ্গুইস্টিক বলতে আসলে আমরা কি বুঝে থাকি, সেগুলো কিন্তু দেখা যায় যে এরকম ভাবে অনেক সময় অনেক অনেক বেশি লেখা থাকে। এই জন্য আমি একেবারে যে পার্ট মানে একদম সোশ্যাল লিঙ্গুইস্টিক্স বলতে কি বোঝানো হয় সেটি বাংলা এবং ইংরেজি ভাষার এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যে এই বিষয়গুলোকে অ্যাকচুয়ালি সোশ্যাল লিঙ্গুইস্টিক অ্যানালিসিস বা সোশ্যাল লিঙ্গুইস্টিক্স বলা হয়ে থাকে। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো? জি ম্যাম। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা যদি জেন্ডারের এক্সাম্পল নেই, ঠিক আছে, যে জেন্ডার বাংলা ভাষার ক্ষেত্রে আমরা সেদিন দেখে মানে জেন্ডারের এক্সাম্পল যেমন ধরো, আচ্ছা এটা আমরা একটু মুছে দিই, তোমাদেরকে জেন্ডার পড়াবেন, খারুনা ম্যাডাম পড়াবেন, ওখানে হয়তো আরো অনেক এক্সাম্পল তিনি দিবেন তোমাদেরকে। সেখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু সোসাইটি আছে বা কিছু কিছু স্পিচ কমিউনিটি আছে, সেই কমিউনিটিতে জেন্ডার অর্থাৎ নারী এবং পুরুষ কিছু আলাদা উচ্চারণের তাদের কিছু বৈচিত্র্য পাওয়া যায়, পাশাপাশি কিছু লেক্সিক্যাল ভ্যারাইটি পাওয়া যায়, অর্থাৎ কিছু শব্দ যেটা নারীরা ব্যবহার করে থাকে সেটি পুরুষেরা আবার সেই শব্দগুলো ব্যবহার না করে আলাদা শব্দ তারা ব্যবহার করে, একই শব্দ নারী এবং পুরুষ আলাদা মানে ব্যবহার করে না, আলাদা আলাদা ভাবে করে। ঠিক আছে, হ্যাঁ একটা কমন উদাহরণ যদি এটা আছে যে বাংলা রাজীব কুমার স্যার তার পিএইচডির ক্ষেত্রে যেটা করেছিলেন যে তিনি সন্দ্বীপের ছিলেন, সন্দ্বীপের ওখানকার মানে ভাষা নিয়ে মূলত তিনি কাজটি করেছেন। যেমন উনি এক্সাম্পল দিয়েছিলেন যে বিয়ে করব এবং বিয়ে বসবো। ঠিক আছে, এখন কেউ বলছে বিয়ে করব, কেউ বলছে বিয়ে বসবো। এখন এই ভার্বটা চেঞ্জ, তাই না? এখন কে বলছে বিয়ে করব বলছে পুরুষ, আর বিয়ে বসবো বলছে নারী। তাহলে একই শব্দ কেন বলছে না? ঠিক আছে, আলাদা আলাদা ভাবে কেন বলছে? এখন এই যে কিছুক্ষণ আগে কিন্তু আমরা তাহলে তার মানে হলো যে বিয়ে করব বিয়ে বসবো, আমি বিয়ে করব বা বিয়ে বসবো, এটা এরকম এরকম একটি সেন্টেন্স বলার ক্ষেত্রে আমরা দেখলাম যে ভার্বের ক্ষেত্রে দেখা যাচ্ছে আলাদা করে ভার্ব ব্যবহার করছে, এবং সেটি পুরুষেরা বলছে করব, মেয়েরা বলছে বলবো। তখন এটি তিনি দেখিয়েছেন যে সেই সময় সন্দ্বীপ অঞ্চলে যারা নারী পুরুষের ব্যবহারের যে এই যে বৈচিত্র্য বা ভ্যারাইটি, এই ভ্যারাইটির পিছনে তিনি কারণটা দেখিয়েছেন। কারণটা এই কারণে দেখিয়েছেন যে বিয়ে করব পুরুষ এই কারণেই বলে যে আসলে তাকে একজন বিয়ে করছে, অর্থাৎ তার উপর সেই নারী পুরোপুরি ভাবে অর্থনৈতিক, বিশেষ করে অর্থনৈতিক ভাবে তার উপর নির্ভরশীল। ঠিক আছে, সেই কারণেই সে আসলে বিয়ে সে কারণে সে বিয়ে করে, অন্যজনকে বিয়ে করে, এবং মেয়েটি আসলে বিয়ে করতে পারে না, সে বিয়ে বসে। ঠিক আছে, আর নারী বলে যে হ্যাঁ বিয়ে বসবো, তার মানে সে বিয়ে করতে পারে না, সে আরেকজনের উপর নির্ভরশীল। আর পুরুষ সেই কারণেই কখনো বলে না যে আমি বিয়ে বসবো, সে বলে আমি বিয়ে করব। ঠিক আছে, এই ধরনের সামাজিক অর্থনৈতিক এই দুটি কারণকে মূলত এখানে সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাসের দিক থেকে তিনি আসলে দেখিয়েছেন যে এখানে যারা উচ্চবিত্ত শিক্ষিত বা মানে উচ্চবিত্ত শিক্ষিতর দিক থেকে একেবারে যারা লোয়ার ক্লাসের এবং খুব কম পড়াশোনা জানে, তারা সেই সমস্ত নারীরাই বলে যে বিয়ে বসবো। ঠিক আছে, আবার পাশাপাশি তিনি দেখিয়েছেন কিনা অনেক আগে পড়েছিলাম মনে নেই, নিশ্চয়ই সন্দ্বীপ অঞ্চলে যারা শিক্ষিত নারী, যারা অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল, তারা নিশ্চয়ই বলবে না যে আমি বিয়ে বসবো, তারা তো অবশ্যই বলবে বিয়ে করবো, কারণ সে নিজে শিক্ষিত, সে আত্মপ্রত্যয়ী, সে আত্মবিশ্বাসী, এবং সে অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী। এই কারণগুলিকে ব্যাখ্যা করে কিন্তু তিনি বলেছেন যে এই ভ্যারাইটিটা নারী এবং পুরুষের ক্ষেত্রে ভার্বের যে ভ্যারাইটিটা আছে এর পিছনে এই কারণগুলিকে তিনি ব্যাখ্যা করেছেন। আজকের কি অবস্থা, আমরা ওই স্যার যখন গবেষণা করেছেন সেটি আজ থেকে ধরো 30 বছর আগের গবেষণা, খুব সম্ভবত 80s এর দিকে এই গবেষণাটা করেছেন। আজকের সন্দ্বীপ অঞ্চলে যদি তুমি এখন যাও, আমি এক্সাম্পলটা এই কারণে দিলাম যে সবসময়
চেঞ্জ হয়, কিন্তু কালচার খুব চেঞ্জ হয়, ঠিক আছে। তো সেই কারণেই আজকে যদি তুমি সন্দ্বীপ অঞ্চলে যাও, স্যারের যে গবেষণা, যে ফাইন্ডিংসটা তিনি বের করেছিলেন, এই ফাইন্ডিংস এর ক্ষেত্রে তুমি গিয়ে দেখতে পাবে যে সেখানে এটা চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে? এটা চেঞ্জ হয়েছে এই কারণে, তখন তুমি দেখবে স্যার হয়তো ফাইন্যান্সটা পেয়েছিলেন যে এই লোয়ার ক্লাসের এবং যারা শিক্ষিত না তাদের হয়তো 90+, আমি ধরে নিলাম যে উনি এরকমই দেখিয়েছিলেন যে নারী এবং পুরুষের এই বিভাজনটা আছে, কোন ভাবের এই বিভাজনটা আছে আলাদা আলাদা ব্যবহারের ক্ষেত্রে, কারণটা আমরা ব্যাখ্যা করেছি। আজকে যদি তুমি যাও, তোমার এই পার্সেন্টেজ কিন্তু তুমি অনেক কম দেখতে পারবে। তোমার এই নতুন করে তুমি যখন ফাইন্যান্সটা নিয়ে আসবে, তুমি দেখবে যে খুব কাছাকাছি নারী এবং পুরুষ দুজনেই বলছে, অর্থাৎ পুরুষ তো বলছে বিয়ে করব, নারীও বলছে বিয়ে করব। কেন বলছে? কারণ আজকের যে নারী, যে প্রাইমারি স্কুল বা সেকেন্ডারি স্কুল পর্যন্ত পড়াশোনা করেছে, সে কিন্তু আজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। অর্থাৎ সেটা গার্মেন্টসে কাজ করছে, যে কোনো একটা মিল বা ফ্যাক্টরিতে কাজ করছে, কাজ করার অর্থই হলো সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। আর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী যখন একজন মানুষ হয়, সে নারী বা পুরুষ হোক না কেন, তখন কিন্তু সে অনেক বেশি দৃঢ়চেতা হয়, অনেক বেশি আত্মপ্রত্যয়ী হয়, সে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়। তো এই কারণগুলোর জন্যই কিন্তু এই পার্থক্যটা বা এই ভ্যারাইটিটা কিন্তু এখন অনেকটাই কমে আসছে, ঠিক আছে। তোমার ফাইন্ডিংসে কিন্তু এটা আমার একটা অ্যাজাম্পশন বা এটা আমার গেস, আমি গেস করছি, এবং আমার গেসটা, আমার হাইপোথিসিসটা অনেকাংশে কিন্তু অ্যাকসেপ্টেড হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এটা তোমরা সবাই জানো। আজকে একটা গার্মেন্টসের মেয়ে নিশ্চয়ই যে কাজ করে, গার্মেন্টসে যে মেয়েটি কাজ করে, সেই মেয়েটি নিশ্চয়ই বলে না যে আমি বিয়ে বসবো। সে কিন্তু নিশ্চয়ই বাড়িতে গিয়ে বলে যে মা আমি বিয়ে করব, হ্যাঁ, বা আমার একজনকে আমি পছন্দ করি, আমি বিয়ে করব। বা আমার মেয়ে ও তার বাবা মাও কিন্তু বলে যে আমার মেয়ে কিন্তু বিয়ে করবে, ঠিক আছে। তাহলে এই যে চেঞ্জেস, এই চেঞ্জটা কিন্তু সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই চেঞ্জেস গুলো কিন্তু হয়ে থাকে। সেই চেঞ্জেস গুলো কিন্তু একটা বিষয়ের উপর যখন একটা বিষয় যখন চেঞ্জ হয়, তার সঙ্গে রিলেটেড কিন্তু অনেকগুলো বিষয় আছে, ঠিক আছে। তো মানুষ যখন অনেক উপরের দিকে যেতে থাকে, নিজেকে ডেভেলপ করে অর্থনৈতিকভাবে, শিক্ষার দিক থেকে, সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, তখন স্বাভাবিকভাবেই কিন্তু তার ভাষাও চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। কারণ ভাষার ব্যবহারের মধ্যে কিন্তু এই বিষয়গুলো জড়িত থাকে, ঠিক আছে। তাহলে এটা গেল একটা এক্সাম্পল। আর রিলিজনের দিক থেকে আমরা কিন্তু এখানে রিলিজনটা, জেন্ডারটা পেয়েছিলাম, এই জন্য জেন্ডারের এক্সাম্পল এটা আমরা দিলাম। অনুরূপ ভাবে আমরা যদি দেখি যে আরেকটা ওয়ার্ড আছে, এটা হচ্ছে তোমার ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজ অফ দ্য কারিব ইন্ডিয়ানস, ঠিক আছে। তো একটা ওই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে নারী এবং পুরুষের তুমি দেখো, তাহলে এই এক্সাম্পলটা দিলে তুমি মানে একদমই আলাদা দুটো শব্দ, যেটা নারী এবং পুরুষ। এখানে আমি অনেক এক্সাম্পল ইচ্ছা করে দিচ্ছি না, তোমার ম্যাডাম পড়াবে তখন তোমার এটা মানে বুঝতে আরো বেশি সুবিধা হবে। যেমন ধরো ঠিক আছে, ওকে, রেন এবং সান, হ্যাঁ। তো এখন এখানে যে ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজটা আছে, সেই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে বেশ অপরিচিত শব্দ, একটু দেখি লিখে দিই। তাহলে এখানে দেখো যে আমরা যেটা বলছিলাম যে নারী এবং পুরুষের ক্ষেত্রে, তাহলে হ্যাঁ এখানেও তারা কিন্তু এটা ব্যাখ্যা যে কিছু কিছু মানে বিশেষ করে তোমার ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন আমেরিকার কিছু ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজ আছে, বা আমাদের ভারতের কিছু ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজ আছে, বাংলাদেশের ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজ অনেকে স্টাডি করেছেন। এখন সেখানে কিন্তু দেখা গেছে যে বিশেষ করে ইন্ডিয়াতে ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজ ছাড়াও তোমার হিন্দু কমিউনিটিতে বিশেষ করে মানে কাস্ট যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্রাহ্মণ এবং অব্রাহ্মণ, সেখানে পিটার টার্টল গবেষণা করেছেন। সেখানে কিন্তু তিনি দেখিয়েছেন নারী এবং পুরুষের ক্ষেত্রে এমন কিছু শব্দ আছে যেটা নারীরা আলাদা ব্যবহার করে,
পুরুষেরা আলাদাভাবে ব্যবহার করে, এমন কিছু একই শব্দ নারীরা একভাবে উচ্চারণ করে, পুরুষেরা আরেকভাবে উচ্চারণ করে, ঠিক আছে। তো অর্থটা সেম থাকে কিন্তু তার উচ্চারণ এবং তার শব্দটা আলাদা থাকে। তাহলে এখানে দেখো রেইন অর্থে ফিমেলসরা একরকম করে উচ্চারণ করছে, মেলসরা আরেকরকম, সম্পূর্ণ আলাদা ভাবে, মানে শব্দটাই আলাদা, এটা উচ্চারণ মানে শব্দটাই আলাদা। সান এই শব্দটার কিন্তু দুটোর দুরকম, একেবারে আলাদা। তাহলে এরকম ভাবে দেখা যাচ্ছে যে এটার পিছনে কিন্তু অবশ্যই সোশ্যাল ভ্যারিয়েবলের সম্পর্ক অবশ্যই আছে। সেই সম্পর্কটা কি? জেন্ডার, ঠিক আছে, জেন্ডারের কারণে এই পার্থক্যটা হয়েছে। তাহলে এইভাবে তুমি রিলিজিয়নের মানে রিলিজিয়াস ওয়ার্ড, এটা সবচেয়ে বেশি এক্সাম্পল, বাংলা ভাষার ক্ষেত্রে কিন্তু এক্সাম্পলটা অনেক বেশি। আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে যেমন রিলিজিয়াস ওয়ার্ড কিছু আছে, আল্লাহ, মানে গড, ঈশ্বর, ভগবান, সৃষ্টিকর্তা ইত্যাদি শব্দ যেরকম মানে রিলিজিয়াস ওয়ার্ড আছে, এরকম স্বর্গ, নরক, বেহেশত, দুজক, ঠিক আছে, এই শব্দগুলো। তারপর কিছু কিনশিপ টার্মসতে অনেক রিলিজিয়াস ওয়ার্ড এবং কিনশিপ টার্মস, এইগুলোতে পার্থক্যটা অনেক বেশি। পাশাপাশি আরো কিছু বেসিক ওয়ার্ড আছে, পানি, জল, এটা আমরা খুব কমন উদাহরণ। তাহলে দেখো এই এক্সাম্পল গুলো কেন হয়েছে? ধর্মীয় কারণে, কারণ একটা কমিউনিটিতে, স্পিচ কমিউনিটিতে বিভিন্ন ধর্মের সম্প্রদায়ের মানুষ এখানে থাকে এবং তাদের আলাদা আলাদা শব্দ থাকে। তাহলে এটা একটা সোশ্যাল, রিলিজিয়নটাকে আমরা দেখেছি, রিলিজিয়নটা কিন্তু একটা সোশ্যাল ফ্যাক্টর। এই সোশ্যাল ফ্যাক্টরের কারণে এই পার্থক্যগুলো হয়ে যায়, ঠিক আছে। তাহলে সমাজ ভাষা বিজ্ঞানীরা, এবার আমরা এটা দিয়ে শেষ করে দেই, সমাজ ভাষা বিজ্ঞানীরা এই যে ভ্যারাইটি, সেটা রিলিজিয়াস হতে পারে, সেটা জেন্ডার হতে পারে, সোশ্যাল ক্লাস হতে পারে, এজ হতে পারে, এডুকেশনাল লেভেল হতে পারে, এথনিসিটি হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু মোটামুটি এক্সাম্পল গুলো দিয়েছি। এখন সমাজ ভাষা বিজ্ঞানীরা যেটা করে, তারা মূলত তিনটা প্যারামিটার, এগুলিকে কিন্তু আবার তুমি প্যারামিটার বলতে পারো। হ্যাঁ, উইলিয়াম লেভক যে কাজটি করেছিলেন, আমরা লেভক তো একদম শেষের দিকে পড়াবো, বারবারই লেভকের এক্সাম্পল আসবে, এই কারণে যে সোশ্যাল লিঙ্গুইস্টিক্সে এখন পর্যন্ত তার মতো কাজ এখন পর্যন্ত কেউ করেনি, ঠিক আছে, যদি 60s এর দিকে তিনি কাজ করেছিলেন। তো তিনি সেখানে দেখিয়েছিলেন যে তিনটা প্যারামিটারকে কেন্দ্র করে তিনি আসলে সোশ্যাল লিঙ্গুইস্টিক্যালি ভাষাকে বিশ্লেষণ করেন। সেটি হলো তোমার ঠিক আছে। তাহলে দেখো আমরা প্রথম যেটা বলছিলাম সোশ্যাল ফ্যাক্টর, এই সোশ্যাল ফ্যাক্টর বা সোশ্যাল প্যারামিটার কিন্তু তুমি বলতে পারো। দেখো সোশ্যাল প্যারামিটার, উইলিয়াম লেভক যে সোশ্যাল প্যারামিটার গুলোকে তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন এবং সেগুলোর, এই প্যারামিটার গুলোর সঙ্গে কিন্তু তিনি যে ভ্যারাইটি গুলো পেয়েছিলেন সেগুলোর সঙ্গে রিলেট করেছেন এবং চমৎকার ভাবে তিনি ব্যাখ্যা করতে প্রথম সমর্থ হয়েছিলেন সমাজ ভাষা বিজ্ঞানী হিসেবে। তিনি 1960s এর দিকে গবেষণা করেছিলেন। সেখানে তিনি দেখেছিলেন সোশ্যাল ক্লাস, এজ, জেন্ডার, এথনিক গ্রুপ, ঠিক আছে, অকুপেশন আছে, লাইক অকুপেশন এখানে আছে, স্টাইলিস্টিক প্যারামিটার, এবং তিনি শুধুমাত্র এগুলোতে দেখাননি যে হ্যাঁ সোশ্যাল ক্লাস তো অবশ্যই একটা বড় ফ্যাক্টর। সোশ্যাল ক্লাসটা লিঙ্গুইস্টিক, মানে লিঙ্গুইস্টিক যে এইগুলো আছে, তোমার স্ট্রাকচারটা আছে, সেটিকে না মানে সাংঘাতিক ভাবে প্রভাবিত করে, এর ফলে ভ্যারাইটিটা আসে। সেটি তো আমরা দেখলাম কিছুক্ষণ আগে, জেন্ডার আমরা দেখলাম, এজও দেখলাম, এগুলো তিনি দেখিয়েছিলেন, এথনিক গ্রুপ আমরা দেখলাম, সেখানে ওই যে
মেল ফিমেলের যে এক্সাম্পলটা আমরা দিলাম, জেন্ডারের এক্সাম্পল, সেটি কিন্তু তাহলে আজকে কিন্তু আমরা আসলে করেছি সোশ্যাল প্যারামিটার। অনুরূপভাবে তিনি শুধু একটা প্যারামিটারকে ব্যবহার করেননি ভ্যারাইটির পিছনে, যে এই প্যারামিটারকে রিলেট না করে তিনি আরো প্যারামিটার রিলেট করেছেন, যে ঠিক আছে ইয়েস এটার পিছনে কি শুধুই সোশ্যাল ক্লাস প্রভাবিত করেছে, বা সোশ্যাল ক্লাসে একমাত্র কারণ, একমাত্র প্যারামিটার এই ভ্যারাইটি তৈরি করার পিছনে, নাকি অন্য কোনো কারণ আছে। অবশ্যই তিনি তখন দেখেছেন যে সেখানে ওই যে কিছুক্ষণ আগে কিন্তু আমরা এটাও एग्जांपल দিয়েছিলাম যে ফর্মাল এবং ক্যাজুয়াল স্টাইল, অনেক সময় দেখা যাচ্ছে যে তুমি ফর্মাল স্টাইলে যখন তুমি বলবে তখন তোমার এক ধরনের ভ্যারাইটি থাকবে, আবার তুমি ক্যাজুয়াল স্টাইল যদি ব্যবহার করো সেখানে আবার তোমার আরেকটা ভ্যারাইটি চলে আসবে। এবং লিঙ্গুইস্টিক প্যারামিটারের ক্ষেত্রে তিনি ব্যবহার করেছেন সেগমেন্টাল এবং সুপ্রা সেগমেন্টাল। ঠিক আছে, যে কিভাবে পিচ, অ্যাকসেন্ট, টোন এই বিষয়গুলো যে আসলে কাজ করে ভাষার ভ্যারাইটির পিছনে। ঠিক আছে, এগুলো আমরা ডিটেইল আমরা আজকে এত বলবো না, আমরা যখন উইলিয়াম ল্যাবো পড়াবো বা নেক্সট ক্লাসে আমরা ল্যাঙ্গুয়েজ এন্ড সোশ্যাল ক্লাস, ডিটেইল ল্যাঙ্গুয়েজ এন্ড সোশ্যাল ক্লাসে চলে যাব। 2 নাম্বার পয়েন্টে কি লিখেছেন ম্যাম? 2 নাম্বারটা জি ম্যাম, এটা সোশ্যাল প্যারামিটার নিচে। স্টাইলিস্টিক। আচ্ছা জি ম্যাম। হ্যাঁ, স্টাইলিস্টিক আর লিঙ্গুইস্টিক। তাহলে দেখা যাচ্ছে যে এই প্যারামিটার গুলো কিন্তু এগুলোর বাইরে কিন্তু থাকতে পারে, কিন্তু উইলিয়াম ল্যাবোভিটা দেখেছেন, যারা বর্তমানে গবেষণা করছেন তারা প্রত্যেকেই কিন্তু এই প্যারামিটার গুলোকে কিন্তু গুরুত্ব দিয়ে সোশিও লিঙ্গুইস্টিক্স ব্যাখ্যা করছেন, এবং এগুলিকে কিন্তু আমরা আসলে বলতে পারি একদম পিওর সোশিও লিঙ্গুইস্টিক্স। ঠিক আছে, কারণ এই প্যারামিটার গুলো একেবারে ভাষার যে স্ট্রাকচার বা গ্রামার আছে ওই গ্রামার বেসড বিশ্লেষণ। লেক্সিক্যালের যেতে এগুলি কিন্তু গ্রামার বেসড বিশ্লেষণ, অর্থাৎ ভাষার যে লিঙ্গুইস্টিক স্ট্রাকচারটা আছে, তার ফনিম বা সাউন্ড, তার মরফিম অর্থাৎ তার সাফিক্স, এই সাফিক্সটা যে বাংলা ভাষার যে সাফিক্সগুলো আমি দেখালাম, ইংরেজি ভাষার দেখালাম, সেগুলোকে তুমি যদি ব্যাখ্যা করতে পারো তখনই আসলে সেগুলোকে বলা হয় থাকে সোশিও লিঙ্গুইস্টিক্স। তাহলে সোশিও লিঙ্গুইস্টিক্সের এই পর্যন্ত আমরা আজকের মোটামুটি ভাবে আলোচনা করলাম। এখন সবাই বলো যে সবাই আসলে তোমরা বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই, না কোনো সমস্যা আছে?